This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরীক্ষা সংঘাতে স্নায়ুযুদ্ধে শেষ হাসি হাসলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ৬৯টি সেন্টারে স্নাতকের পরীক্ষা হলো নির্বিঘ্নে পরীক্ষা দিলেন ৯৬% পরীক্ষার্থী। স্বশাসন এতদিন বইয়ের পাতায় লেখা ছিল, এটা বাস্তবে হবে না। কবে পরীক্ষা? সরকার কখনো নির্দেশ দিতে পারে না, মন্তব্য ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তের। আপনি পারলেন, আজকে পরীক্ষা হলো, কি বলবেন এটাকে? অটোনমিটা না বইয়ের পাতায় লেখা আছে, স্ট্যাটিউট অ্যাক্ট অ্যান্ড অর্ডিন্যান্সের পাতায় পাতায় অটোনমির কথা লেখা আছে। এই ১৬৮ বছরের ইউনিভার্সিটির অটোনমি পাতায় থেকে যাবে? তা হতে পারে কখনো? আমি যখন এই চেয়ারে আছি তখন আমি স্ট্যাটিউট অ্যাক্ট অ্যান্ড অর্ডিন্যান্সকে একেবারে প্রয়োগ করেছি, যে বিশ্ববিদ্যালয় চলবে তার স্বাধীন অটোনমি নিয়ে, স্ট্যাটিউট অ্যাক্ট অ্যান্ড অর্ডিন্যান্স মেনে। সেখানে সরকার ডিকটেট করতে পারে না, আর সেটাই সিন্ডিকেট মান্যতা দিয়েছে। এটা আমার সবথেকে বড় আনন্দের বিষয়। কোনো সময় কখনো গার্জেনদের তরফ থেকে, ছাত্রদের তরফ থেকে এই ধরনের কোনো বায়না আসছেই না যে আমরা পরীক্ষা দেব না। আরে পরীক্ষার একটা প্রিপারেশন, মেন্টাল প্রিপারেশন ছেলেমেয়েরা নিয়ে ফেলেছে এবং বাবা মারা নিয়েছে, এবং বাবা মায়েরা হয়তো দেখছে যে বিশ্ববিদ্যালয় লড়ছে ওদের হয়ে, ওদের জন্য লড়ছে, এটাকে হয়তো খুশি মনে মেনেই নিচ্ছিল। সেটা আমার মনে হয়েছিল যে এটা কোনো অসুবিধা হবে না। বর্ধমান বিশ্ববিদ্যালয়, সেখানে 8টা কলেজের মাস্টার্সের এক্সাম ছিল, কালকে রাত্রিবেলা ওভারনাইট ডিসিশন নিয়ে তারা এক্সামটা পোস্টপোন করে দিল। সিন্ডিকেটের যে স্বাধীন সত্তাটা সেটা ওই বইয়ের পাতার ভেতর রয়ে গেছে। আর ভিসিরা সবসময়ই সরকারকে খুশি করতে চেষ্টা করছে। এই চরিত্রটাই এখনও বহাল আছে বহুজনের মধ্যে। তারই রূপ তুমি দেখতে পেলে বর্ধমান বিশ্ববিদ্যালয়। এই বার্তাটাই যাওয়া উচিত যে বিশ্ববিদ্যালয়কে তার নিজস্ব স্ট্যাটিউট অ্যাক্ট অ্যান্ড অর্ডিন্যান্স মেনে চলতে দিতে হবে, তাকে চলতে দিতে হবে। তার অটোনমিকে খর্ব করা উচিত নয়। অন্যরা এই অটোনমিটা অ্যাপ্লাই করতে কেন পারছেন না? কোথায় লিমিটেশনটা? কোথায়? ভয় কোথা থেকে আসে জানো? লোভ থেকে। লোভ জিনিসটা সাংঘাতিক জিনিস। আমার যদি একবার লোভ হয়ে যায় না, যে আমি যে পোস্টে আছি, বা আমি একটা নীলবাতি গাড়ি চড়ে আসছি, বা আমাকে দেখলে সবাই উঠে দাঁড়াচ্ছে, আমি কি হারিয়ে ফেলবো সেটা? যদি হারিয়ে ফেলি, এই লোভ থেকে ভয়ের জন্ম হয়, আর ভয় থেকেই স্যারেন্ডারিং অ্যাটিটিউড তৈরি হয়। আমি সেই লোভটাকে জয় করতে পেরেছি। আর এই বিষয় নিয়ে তৃণাঙ্কর ভট্টাচার্য তিনি কি বলছেন, তার কি প্রতিক্রিয়া শোনাই আপনাদের। তৃণমূল ছাত্র পরিষদ নিজেরা গিয়ে রাস্তা খালি করেছে যাতে কোনো ছাত্রছাত্রীর সমস্যা নয়, সেই বিষয়ে লক্ষ্যদান করেছেন। তৃণমূল ছাত্র পরিষদ হেল্পলাইন নম্বর করেছেন, এবং তৃণমূল ছাত্র পরিষদ কিন্তু প্রায় প্রত্যেকটা কলেজের মধ্যে জমায়েত না করে বাইরে জমায়েত করেছে, যাতে ছাত্রছাত্রীর সমস্যা নয়। আজকে এই জিতটা অন্য কারণ নয়, এই জিতটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, যে তাদের ছাত্র সংগঠন এরকম ডিসিপ্লিন। চরম লজ্জার মাননীয় উপাচার্যকে আমার কুর্নিশ। আর এর দায় পশ্চিমবঙ্গের জনগণের, যে আজকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার সাহস রাজ্যের সরকার, শিক্ষা দপ্তর নিতে পারে। তৃণমূল ছাত্র প্রতিষ্ঠা দিবস, সেটাকে ছুটি দিন ঘোষণা করে দিই, 21শে জুলাই ছুটি দিন ঘোষণা করে দিই, তাতে ঝামেলা মিটে যায়। তা তো করছেন না উনি। তা যদি না করেন তাহলে সেটা কর্মদিবস হলে সেখানটাই কাজকর্ম তো চলবেই। বর্ধমানের সেই উপাচার্য মহাশয় সে নানা ফন্দি ফিকির করে মাথা নিচু করে দিয়েছেন, দিদির চরণে মাথা ঠেকিয়ে দিয়েছেন। আর কলকাতার উপাচার্য তার পায়ে মাথা ঠেকাতে চাইছেন না। এটাই ফারাক। বাংলা দেখছে এটা। আমরা কলকাতা উপাচার্যের এই দৃঢ়তাকে আমি ব্যক্তিগতভাবে তাকে সম্মান জানাচ্ছি। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা রেখেও পিছিয়ে গেল বর্ধমান বিশ্ববিদ্যালয়। হঠাৎই স্থগিত করে দেওয়া হলো স্নাতকোত্তরের পরীক্ষা। কি কারণে পরীক্ষা স্থগিত করা হলো তার উল্লেখ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজকের পরীক্ষা কবে নেওয়া হবে তাও জানানো হয়নি।
একদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা সম্পন্ন হলেও বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা রেখেও পিছিয়ে গিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। হঠাৎ করেই স্থগিত করে দেওয়া হয়েছে স্নাতকোত্তরের পরীক্ষা। তবে কি কারণে এই পরীক্ষা স্থগিত করা হয়েছে তার উল্লেখ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজকের যে পরীক্ষা ছিল সেটা কবে নেওয়া হবে সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। এতে বলার তো কিছু নেই। এতে আজকে 28শে আগস্ট মানে ছাত্র সমাবেশ আছে টিএমসিবির, তো তার জন্যই বাতিল করেছে। কিন্তু খারাপ এটা ভেবেই লাগে যে আমাদের ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটির মতন একটা ভালো ইউনিভার্সিটিতে তা ওখানকার স্যারেরা ভিসিরা তাদের সাথে তৃণমূলের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে বিভিন্ন রকম ছাত্রের কথা না ভেবে বিভিন্ন রকম সমস্যায় ফেলছে ছাত্রদের। আপনারা যে নোটিফিকেশন দেখেছেন সেখানে কোথাও লেখা আছে নাকি কী কারণে পরীক্ষা বাতিল হয়েছে? তো সুতরাং কোনো কারণ, নির্দিষ্ট কারণ কারোরই জানা নেই। কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক দপ্তরে তার ব্যস্ত শিডিউল, কোনো বিশেষ কারণে তাদের এই পরীক্ষা বাতিল করতে হয়েছে। তো কোনো নির্দিষ্ট কারণকে উল্লেখ এখানে কেউই করতে পারবে না, আমিও পারবো না, আপনিও পারবেন না। আর এর পাশাপাশি আপনাদেরকে যেমনটা জানাবো, নিয়োগ দুর্নীতি মামলায় জালে জীবন কৃষ্ণ এবং পিসিকে এবারে জিজ্ঞাসাবাদ ইডির। প্রায় 5 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো ইডির দপ্তরে বড়োয়া তৃণমূল বিধায়কের কাউন্সিলর পিসি মায়া সাহা, তাকে জিজ্ঞাসাবাদ করছেন ইডির আধিকারিকেরা। জীবন কৃষ্ণর পিসি মায়া সাহা সাঁইথিয়া পুরসভার কাউন্সিলরও, এবং তাকে প্রায় 5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করছেন ইডির আধিকারিকেরা। আজ সকালে তিনি ইডি অফিসে আসেন এবং তারপর থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ তাকে করছেন ইডির আধিকারিকেরা। আজই তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সূত্রের খবর, ইডির তলবে হাজিরা দিতে কলকাতায় আসেন মায়া সাহা এবং তারপরে জীবন কৃষ্ণ সাহার পিসি তিনি সোজা পৌঁছে যান সেখানে এবং ইডির দপ্তরে তিনি হাজিরা দিয়েছেন। প্রায় 5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ইডির দপ্তরে তিনি রয়েছেন। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, একেবারে ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি তাকে পড়তে হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায়, সেই দুর্নীতি মামলায় আবারও গ্রেফতার করা হয়েছে জীবন কৃষ্ণ সাহাকে এবং তাকে গ্রেফতার করার পরে কিন্তু স্ক্যানারে এবারে তার পিসি মায়া সাহা। 5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ইডির দপ্তরে রয়েছেন তিনি এবং ইডির দপ্তরে ঢোকার মুখে ঠিক কি বলেছিলেন তিনি একবার শোনাই আপনাদের। হ্যাঁ, জায়গা জমি বাড়ির ডকুমেন্ট নামে রয়েছে, আমার নামে, আমার হাজবেন্ডের নামে। টাকা আমার নাই, আমার অ্যাকাউন্টে নাই। কটা জায়গা জমি আছে? না, আমার নয়, সেটা আমি জানি না। জায়গা জমি কটা আছে? জায়গা জমি আমার আছে, এখন বলতে পারবো না, বল আছে না। সদস্য না, কোনো নগদ লেনদেন হয়েছিল? জীবন কৃষ্ণ টাকা নয়। আচ্ছা, কোন নগদ লেনদেন দিয়ে টাকা কিনেছিলেন? এটা আমার স্বামীর টাকা, 40 বছর ধরে ব্যবসা করে আমার স্বামী। কোনো ক্যাশ ডিলিং হয়েছিল? না, কিচ্ছু হয়নি। 4 কোটি টাকার কথা বলা হচ্ছে, এটা 2018 থেকে 25 এটা ভুল বলেছে। আপনাকে কেন ডাকা হয়? আমাকে দেখাচ্ছে একটু সহযোগিতা করার জন্য দেখেছে। যেদিন গিয়েছিল সেদিন মোবাইল ফোন নিয়েছিল আপনার? হ্যাঁ, ফোন নিয়েছিল। আর এই নিয়োগ দুর্নীতির মামলায় ইডির হাতে গ্রেফতার বড়োয়া তৃণমূল বিধায়ক। আর এই গ্রেফতারের পরে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কেন্দ্রীয় এজেন্সি। নির্বাচন এলেই এজেন্সির দাপাদাপি বেড়ে যায়। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, এবারে বই লিখব। সামনের বইমেলায় সেই প্রকাশিত হবে বই। আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে। একটা এজেন্সি নয়, আগে কখনো সেন্ট্রাল এজেন্সিরা বিজেপি করতো না, কোনো পলিটিক্যাল পার্টি করতো না। আমাকে শিখিয়ে লাভ নেই, আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি। আমি এবার একটা বইও লিখব, কে কেমন ছিল। নেক্সট বই মেলাতে বেরোবে, আপনারা দেখবেন একটা বই লিপিবদ্ধ আমি দিয়েছি। কিছু কাজ অন্তত তার মধ্যে লিপিবদ্ধ করা আছে, আমি কি করেছি। সবটা তো লেখা যায় না, কিছুটা বাকি থাকে, কারণ প্রতিদিনই কাজ বাড়ে।
এবং সে তো প্রচুর বই উনি লেখেন, সে বইমেলাতে প্রকাশিত হয়, কেউ পড়ে তো না। লিখুন, কোনো অসুবিধা নেই। নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের ইতিহাস মনে রাখবে এবং ভারতবর্ষের ইতিহাস শুধু নয়, গোটা পৃথিবী এই মুহূর্তে মেনে নিয়েছে যে পৃথিবীর সব থেকে জনপ্রিয়তম নেতা যদি কেউ থাকে তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। আপনি জানেন একটি সংস্থা, সে বিদেশি সংস্থা, আমি তার নাম নিচ্ছি না, ভারতীয় কোনো সংস্থা নয়, তারা গোটা বিশ্বব্যাপী যে সার্ভে করেছিল তাতে মোর দ্যান 60% পিপল দে হ্যাভ ভোটেড ফর নরেন্দ্র মোদী, এবং তারা মনে করেন যে পৃথিবীতে সর্বোচ্চ নেতৃত্ব যদি এই মুহূর্তে কেউ থাকে তা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খেজুরিতে জোড়া মৃত্যু মামলায় সিআইডি তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ মৃতের পরিবারের। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, বিস্তারিত জানাও। দেখো, আমরা দেখলাম যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি সিবিআই আসলে তদন্ত করে না, এটা একটা গ্যালারি শোয়ে পরিণত হয়েছে, এটা বলার ঠিক পরদিনই সিআইডি কে এই যাবতীয় তদন্তভারের নির্দেশ দেন এবং এর জন্য তিনি একটি এসআইটি গঠন করে দেন। সেই মামলাকে চ্যালেঞ্জ করে পরিবার আপাতত ফের নতুন করে আবেদন জানিয়েছে এবং ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছে। তাদের বক্তব্য, পরিবারের বক্তব্য যে তারা সিআইডি তদন্তে সন্তুষ্ট নয়, সিবিআই তদন্তের আর্জি জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা এই সপ্তাহে শুনানির সম্ভাবনা। ধন্যবাদ শ্রাবন্তী। জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টে সন্দেশখালী শাহজাহান। এবার ইডির গ্রেফতারি মামলায় জামিনের আবেদন শাহজাহানের। হাইকোর্টে আবেদন শেখ শাহজাহান এবং তার ভাই আলমগীর শেখের। সোমবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানির সম্ভাবনা।